স্টুডেন্ট, আগের ক্লাসে আমরা ডিটারমিনেন্টের 6টা প্রপার্টি বলেছিলাম। সেই 6টা প্রপার্টির মধ্যে যে কোনো না যে কোনো একটাকে কাজে লাগিয়ে আমরা কতগুলো এক্সাম্পল করছি সেটা একটু দেখো। প্রথম এক্সাম্পল বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ডিটারমিনেন্ট। এই ডিটারমিনেন্টে দেওয়া আছে হোয়ার ওমেগা ইজ কিউব রুট অফ ইউনিটি, যেখানে ওমেগাটা হচ্ছে কিউব রুট অফ ইউনিটি। এটা কমপ্লেক্স নাম্বারে তোমরা জেনেছিলে এই কিউব রুট অফ ইউনিটিটা কি। যাই হোক, ডিটারমিনেন্টে এটা আমাদের দেওয়া আছে। এবার এই ডিটারমিনেন্টে যদি আমরা একটা অপারেশন করি, রো অপারেশন, যেটাকে আমরা R3-কে চেঞ্জ করছি, R3টা চেঞ্জ করে কি করছি না R1 প্লাস R2 প্লাস R3। তাহলে R3 চেঞ্জ হচ্ছে মানে R1 যেটা ছিল এটাই ছিল আমাদের R1, এটা ছিল R2, এটা ছিল R3। তাহলে R1 R2 কোনো চেঞ্জ হবে না, তাই R1 যেটা ছিল সেটাও লেখা আছে, R2 যেটা ছিল সেটাই লেখা আছে। R3টা চেঞ্জ হচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে না তিনজনের যোগফল হিসাবে লিখছি। এবার তিনজনের যোগফল হিসাবে লিখে আমরা কি পেয়েছি, 1 প্লাস ওমেগা স্কোয়ার, কারণ 1 প্লাস ওমেগা স্কোয়ার এটাও সেই একই জিনিস আসবে, 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটাও কিন্তু 1 প্লাস ওমেগা স্কোয়ার। তো এই অপারেশনটা করলাম এই কারণেই যে এই রোয়ের দেখো সমস্ত এলিমেন্টগুলো কিন্তু একই হয়ে গেছে। আমরা এই উদ্দেশ্য নিয়ে কিন্তু এই অপারেশনটা করেছি। তাহলে আমাদের কি হলো এবার দেখি। নেক্সট আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ার আমরা কমপ্লেক্স নাম্বারে শিখে এসেছি যে ভ্যালু কত হয়, 0 হয়। তাই আমরা পরবর্তী লাইনে কি করেছি, 1 প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় 0 লিখে দিয়েছি। তাহলে টোটাল ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে, 0। কারণ কি, কোনো ডিটারমিনেন্টের যদি যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সমস্ত এলিমেন্ট 0 হয় তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু হয় 0। এইটা গেল আমাদের ফার্স্ট অঙ্ক। নেক্সট হচ্ছে কি এক্সাম্পল 2 দেখো। প্রুভ দ্যাট এই ডিটারমিনেন্টটা আছে ইকুয়ালস টু a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে আমরা প্রথম কি করেছি, সলিউশন এই তুলেছি অঙ্কটা। এবার আমরা এখানে অপারেশন করছি কি না R2-কে চেঞ্জ করছি। R2 কোনটা, এটা R2, এটা R3, এটা R1। তাহলে R2-টাকে চেঞ্জ করছি কিভাবে না R2 মাইনাস R1 করছি। কারণ কি, R2 মাইনাস R1 করলে এই এলিমেন্টটা আমাদের 0 হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য এখানে এটাই যে কিছু সংখ্যক এলিমেন্টকে যদি আমরা 0 করতে পারি বা সব এলিমেন্টকে যদি আমরা একই করতে পারি যে কোনো রো বা কলামে, তাহলে সেইভাবেই আমরা অপারেশনটা করি। যেমন আগের অঙ্কে আমরা এই অঙ্কটাতে এই রোয়ে সমস্ত এলিমেন্টটাকে একই করেছিলাম, তাই এই রো অপারেশনটা করেছিলাম। আবার এখানে আমাদের এই এলিমেন্টটাকে 0 করার জন্য কিন্তু আমরা R2 মাইনাস R1 করছি। তাহলে সেক্ষেত্রে কি আসবে, 1 মাইনাস 1 0, বি মাইনাস এ, বি মাইনাস এ, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলো। আবার R3টাকেও চেঞ্জ করছি, সেটা R3 মাইনাস R1 করছি। R3 মাইনাস R1 যদি করি তাহলে সেক্ষেত্রে 1 মাইনাস 1 0, সি মাইনাস এ, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে, তাই লেখা আছে। এবার নেক্সট লাইনে আমরা কি করছি, নেক্সট লাইনে আর কিছুই করিনি, জাস্ট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের যে সূত্র হয় সেটা লিখেছি, আর সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের যে থিওরিটা হয় সেটা আমরা লিখেছি, হলো। এবার দেখছি আমরা এই রোয়ে থেকে কিন্তু একটা বি মাইনাস এ কমন যাবে এই রোটা থেকে, তাই আমরা বি মাইনাস এ কমন নিয়েছি। আবার এই রোটা থেকে দেখছি আমরা সি মাইনাস এ কমন যাবে, তাই আমরা সি মাইনাস এ কমন নিয়েছি এবং সাইডে লিখেও রেখেছি, দেখতে পারো যে টেকিং বি মাইনাস এ ফ্রম সেকেন্ড রো আর সি মাইনাস এ ফ্রম থার্ড রো। তো কমন নিয়ে নিলে কি থাকলো দেখি এবার ডিটারমিনেন্টে, তাহলে ফার্স্ট রোটা যেটা ছিল সেটাই থাকলো। কমন নিয়ে নিলে এটা 0, এটা 1 হয়ে যাবে, এটা বি প্লাস এ হবে। আবার এটা হয়ে যাবে 0, এটা 1, সি প্লাস এ হলো। এবার আমরা আর কিছুই করবো না, এবার ডিটারমিনেন্টে আমরা এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করছি কিভাবে না, আমরা থার্ড রোকে ফিক্সড করে এক্সপ্যান্ড করছি। কারণ কি, থার্ড রো ফার্স্ট রোটাকে ফিক্সড করে আমরা এক্সপ্যান্ড করছি। তার কারণ হচ্ছে গিয়ে ফার্স্ট রোয়ে কিন্তু আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ 0 আছে, তাই ফার্স্ট রোটাকে ফিক্সড করে আমরা যদি এক্সপ্যান্ড করি তাহলে
রেজাল্টটা তাড়াতাড়ি পাবো। তাই আমরা কি করলাম, ফার্স্ট রোকে ফিক্সড করে আমরা এক্সপ্যান্ড করলে যে 1, আর এই জিরোর জন্য আমাদের দেখার দরকার নেই, কারণ জিরো ইন্টু যাই হয় সেটা জিরোই হবে, জিরো ইন্টু যে ডিটারমিনেন্টগুলো আসবে সেগুলো জিরোই হবে, তাই এগুলো দেখিনি, জাস্ট ওয়ানের জন্য যেটা হবে সেটা দেখে নিয়েছি। কী হবে না, এইটা গুণ, ওয়ানটা এই রো এই কলামে আছে এটা অফ রাখলে এই দুজনের গুণফল মাইনাস এই দুজনের গুণফল, এটা এখানে লিখেছি। এবার এটাকে ক্যালকুলেশন করেছি আমরা, ক্যালকুলেশন করে আমরা প্রুভ করেছি। এখানে আমাদের লেখাও আছে যে কোন কলামটাকে ফিক্সড করে আমরা এক্সপ্যান্ড করেছি। এটা গেল আমাদের এক্সাম্পল 2। নেক্সট আসছি আমরা এক্সাম্পল 3। শো দ্যাট ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু এবিসি এ প্লাস 1/a প্লাস 1/b 1/c, এটা আমাদের প্রুভ করতে হবে। তাই আমরা যেটা ডিটারমিনেন্টে দেওয়া ছিল তুলেছি, তোলার পর আমরা এই ফার্স্ট রো থেকে আমরা এ কমন নিয়েছি একটা, তাহলে এ কমন নিয়ে নিলে এ দিয়ে সবাইকে ভাগ করে দাও, যেটা হবে সেটা লিখেছি আমরা। সেকেন্ড রো থেকে আমরা বি কমন নিয়েছি, তাই বি কমন নিলে বি দিয়ে ভাগ করে দাও, এই এলিমেন্টকে বি দিয়ে ভাগ করে দাও, এই এলিমেন্টটাকে বি দিয়ে ভাগ করে দাও, যেটা হবে, আবার এই এলিমেন্টকে বি দিয়ে ভাগ করে দাও, যেটা হবে সেটা লিখেছি। থার্ড রো থেকে আমরা সি কমন নিয়েছি, তাই সি কমন নিলে যেটা হবে সি দিয়ে ভাগ করে দাও, এটাকে ভাগ করে দিলে যেটা হয় সেটা লিখেছি আমরা। সেটা আমরা এখানেও লিখেছি, কোন রো থেকে কি কমন নিয়েছি এখানে আমাদের লেখা আছে। এবার একটা আমরা অপারেশন করছি কি না, r1 ড্যাশ সমান r1 প্লাস r2 প্লাস r3। এটা করছি কারণ দেখো, এটা যদি যোগ করি তাহলে ফার্স্ট রোয়ের দেখো সমস্ত এলিমেন্ট কিন্তু একই হয়ে গেছে। আমাদের উদ্দেশ্য তো দুটো থাকে, হয় জিরো করে দেওয়া বা একই করা, তাহলে এখানে আমাদের একই হয়ে যাচ্ছে যোগ করলে। তাই আমরা কি করলাম, r1 ড্যাশ সমান r1 প্লাস r2 প্লাস r3 করলাম। সেক্ষেত্রে কি আসলো, তাহলে ফার্স্ট রোটাই শুধু চেঞ্জ হবে, যেহেতু এখানে r1 ড্যাশ প্রাইম দেওয়া আছে। ফার্স্ট রোটা আসলো 1 প্লাস 1/a প্লাস 1/b প্লাস 1/c, এটাও সেম, এটাও সেই একই। আর সেকেন্ড রো যেটা ছিল সেটাই লিখে দিয়েছি এখানে, সেকেন্ড রো যেটা ছিল সেটাই লিখে দিয়েছি এখানে, থার্ড রো যেটা ছিল সেটাই লিখে দিয়েছি এখানে। গেল। এবার আমরা যেহেতু এখানে এই রোটা থেকে তাহলে পুরো 1 প্লাস 1/a প্লাস 1/b 1/c পুরো কমন চলে যাবে, তাই আমরা পরের লাইনে এটা কমন নিয়ে নিয়েছি। কমন নিলে কত থাকবে, এটা 1 1 1, আর সেকেন্ড রো যেটা ছিল তাই আছে, এবং থার্ড রো যেটা ছিল সেটাই আছে। ওকে, এবার আমরা আবার একটা অপারেশন করছি, দেখো এখানে যে c2 ড্যাশ সমান c2 মাইনাস c1, অর্থাৎ এই কলামটা থেকে এই কলামটা বাদ দিচ্ছি। কেন করছি এখানে, না জিরো পেয়ে যাব। আমাদের উদ্দেশ্য এটাও থাকে যে কিছু সংখ্যক এলিমেন্টকে জিরো করে নাও, সেই জন্য এই রোটা থেকে এই কলামটা থেকে এই কলামটা আমরা বাদ দিচ্ছি। তাহলে 1 মাইনাস 1 কত হবে, জিরো। তারপর 1 প্লাস 1/b মাইনাস 1/b কত হবে, সেটা 1 হবে। আর 1/c মাইনাস 1/c জিরো হবে। আবার এখানে c3 ড্যাশ সমান c3 মাইনাস c1 করেছি, এটা সেই থার্ড কলামটাও কিন্তু আমরা চেঞ্জ করছি। থার্ড কলামটাকে চেঞ্জ করতে গিয়ে আমরা কি করছি না, c1 থেকেই বাদ দিচ্ছি, তাহলে 1 মাইনাস 1 জিরো, 1/b মাইনাস 1/b জিরো, আর 1 প্লাস 1/c মাইনাস 1/c কত হবে, 1। তাহলে দেখো এখানে আমাদের উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে আমরা এই অপারেশনটা করলাম, না কিছু সংখ্যক এলিমেন্ট জিরো হয়ে গেল সেই উদ্দেশ্যে করলাম। এখানে যে অপারেশনটা করছিলাম সেটা কি, এই রোয়ের সমস্ত এলিমেন্ট সমান হয়ে গেল, কারণ কি পরের লাইন আমরা কমন নিয়ে নিতে পারবো, সেই উদ্দেশ্যে আমরা এই অপারেশনটা করেছিলাম। আচ্ছা, এরপরে আর কিছু করিনি, এরপরে এবার আমরা ডিটারমিনেন্টে এক্সপ্যান্ড করে দিচ্ছি। এই ডিটারমিনেন্টে এক্সপ্যান্ডিং উইথ রেসপেক্ট টু ফার্স্ট রো, কারণ ফার্স্ট রোই ম্যাক্সিমাম জিরো আছে, বা এই কলামেও আছে জিরো, আমরা ফার্স্ট রোটাকেই ধরে করছি। এই রোটাকে আমরা ফিক্সড করে যদি আমরা ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করি তাহলে কত আসবে, 1 ইন্টু 1 মাইনাস জিরো, আর এদের জন্য তো সব জিরোই হবে, তাই আর লিখিনি। তাহলে টোটাল আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছিল পেয়ে গেলাম। আরও এই একটা এক্সাম্পল দেওয়া আছে, তোমরা একটু স্টাডি করবে, এটা করবে এটুকু শিখলে। নেক্সট আমরা আবার একটা এক্সাম্পলে আসছি।
সেটা হচ্ছে এই ডিটারমিনেন্টে প্রুভ দ্যাট এই ডিটারমিনেন্টের সমান এবিসি, এই ডিটারমিনেন্টের সমান এবিসি হোল কিউব, এটা প্রমাণ করতে বলছি। এটা প্রমাণ করার জন্য আমরা কি করব, এবিসি হোল কিউব প্রমাণ। তাহলে ডিটারমিনেন্টটা আমরা তুলেছি, তোলার পরে আমরা একটা অপারেশন করছি যে R1 ড্যাশ সমান R1 প্লাস R2 প্লাস R3। এটা করলে কি হচ্ছে দেখো, যে ফার্স্ট রোয়ের সমস্ত এলিমেন্টগুলো দেখো সমান হয়ে গেছে। আমরা দুটো উদ্দেশ্য, বারবার একই কথাই বলছি, দুটো উদ্দেশ্য নিয়ে আমরা অপারেশন করব, যে সেই যে রোটা চেঞ্জ করব সেই রোয়ে সমস্ত এলিমেন্ট হয় সমান হয়ে যাবে বা কিছু সংখ্যক এলিমেন্ট জিরো হয়ে যাবে, যোগ বা বিয়োগ যাই করি না কেন। তাহলে এখানে যোগ করলে দেখছি সমান হয়ে যাচ্ছে। এবার সেই এখানে রাফে করাও আছে, যোগ করলে রেজাল্টটা কি আসবে, এটা ফার্স্ট এই রো, এটা 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 যোগ করলে যেটা রেজাল্ট হবে এখানে করা আছে। আবার এটা 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 যোগ করলে যেটা হবে সেটাও এখানে করা আছে রাফে। আবার এটা 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 যোগ করলে কত হবে এটাও এখানে আমাদের করা আছে। সবই a প্লাস বি প্লাস সি হয়। তাহলে যাই হোক, আমাদের তাহলে এই অপারেশনটা হয়ে গেল। আর সেকেন্ড রো যেটা ছিল সেটাই তো থাকলো, এবং থার্ড রো যেটা ছিল সেটাই থাকলো। এবার আসছি আমরা যে পরের লাইনে আমরা কি করেছি, এ প্লাস বি প্লাস সিকে আমরা কমন নিয়ে নিয়েছি, কমন নিয়ে গেলে এগুলো সব 1 1 হয়ে যাবে, আর সেকেন্ড রো এবং থার্ড রো যেটা ছিল তাই থাকলো। এবার জিরো করার টেন্ডেন্সি থাকবে, তাহলে এই কলাম থেকে যদি এই কলামটা আমরা বাদ দিই তাহলে এই এলিমেন্টটা জিরো হয়ে যাবে। তাই আমরা পরের এটা করেছি কি C2 ড্যাশ সমান কিন্তু C2 মাইনাস C1। তাহলে 1 মাইনাস 1 কত হয়েছে জিরো, আবার এটা মাইনাস এটা করলে হবে মাইনাস সি মাইনাস এ মাইনাস বি, আর 2c মাইনাস 2c জিরো হয়ে গেল। আবার এই কলামটা থেকে এই কলামটা বাদ দিলে অর্থাৎ 1 মাইনাস 1 জিরো, 2b মাইনাস 2b জিরো, আর এটা মাইনাস 2c করলে a মাইনাস বি মাইনাস সি আসবে। এবার এটাকে আমরা এক্সপ্যান্ড করেছি উইথ রেসপেক্ট টু ফার্স্ট রো সাপেক্ষে এক্সপ্যান্ড করেছি, কারণ ফার্স্ট রো আমাদের ম্যাক্সিমাম জিরো আছে দেখে নিয়েছি। তাই এখানে 1 ইন্টু জাস্ট এটার গুণফল ইন্টু মাইনাস এটার গুণফল কত হচ্ছে এটা লিখেছি মাইনাস জিরো। আর এটার জন্য এবং এটার জন্য যেটা আসবে এটা বারবার একই কথাই বলছি, জিরো ইন্টু সামথিং, তাই এদের জিরোই হবে, তাই আমরা আর লিখিনি। যাই হোক, এবার এটাকে আমরা সলভ করলে প্রমাণটা পেয়ে গেলাম। স্টুডেন্ট, নেক্সট আমরা চিওস মেথডের সাহায্যে ডিটারমিনেন্টের ভ্যালু নির্ণয় করা শিখব। আমরা এখানে ফোর্থ অর্ডারের চারটা ডিটারমিনেন্ট তুলেছি, তার মধ্যে আমরা 1 নম্বর এবং 4 নম্বর ডিটারমিনেন্টটা ভ্যালু কিভাবে নির্ণয় করব চিওস মেথডের সাহায্যে। মেথডটার নাম হচ্ছে কি চিওস মেথডের সাহায্যে ডিটারমিনেন্টের ভ্যালু নির্ণয় করব। আচ্ছা, আমরা প্রথম এক্সাম্পলটাই তুলেছি, সেটা দেখে নাও কিভাবে হচ্ছে। এটা থিওরি জানার দরকার নেই, জাস্ট এক্সাম্পলের সাহায্যে বুঝে নাও। চিওস মেথড অ্যাপ্লাই করার সময় প্রথম একটাই কন্ডিশন আছে, এটা যে লিডিং এলিমেন্ট থেকে জিরো হওয়া যাবে না। লিডিং এলিমেন্ট কোনটা, লিডিং এলিমেন্ট এটাকেই আমরা লিডিং এলিমেন্ট বলি। জিরো ছাড়া অন্য যে কোনো সংখ্যা থাকলে কিন্তু চিওস মেথড অ্যাপ্লাই করা যায়। তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি যে অঙ্কটা প্রথম ধরেছি, আমরা এক্সাম্পল করছি, এটা জিরো নেই, তাহলে এবার আমরা চিওস মেথড অ্যাপ্লাই করছি। কিভাবে অ্যাপ্লাই করছি দেখো, প্রথমে আমরা 1 বাই লিখব, সবসময় 1 হবে, এটা 1 বাই, এটা হচ্ছে কি লিডিং এলিমেন্ট যেটা সেটাই লিখেছি, কিন্তু এই 1টা এই লিডিং এলিমেন্ট হোল টু দি পাওয়ার, এই ডিটারমিনেন্টের অর্ডার কত নিচ্ছি 4 ক্রস 4, তাই 4 এই অর্ডারটা এসছে এখানে 4 মাইনাস 2, অর্থাৎ এটা কি লেখা হবে এই জায়গাটা সেটা কিন্তু আমি এখানে দেখিয়েছি। কি না, লিডিং এলিমেন্ট যেটা অর্থাৎ প্রাথমিক যে এলিমেন্টটা থাকবে সেটা হোল টু দি পাওয়ার অর্ডার অফ ডিটারমিনেন্ট, এর কত অর্ডার ডিটারমিনেন্ট নিচ্ছি 4th অর্ডারের ডিটারমিনেন্ট, তাই 4 মাইনাস 2 হয়ে গেল। এবার এটা এবার কি হবে, ডিটারমিনেন্টের সিম্বল দাও। এবার কেমন এলিমেন্টগুলো লেখা আছে দেখো, 1 1, এগুলো সমস্ত 2 ক্রস 2 অর্ডারের ডিটারমিনেন্ট হবে এগুলো।
ওয়ান 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 টু এখানে লিখেছি, ওয়ান 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 এখানে লিখেছি, ওয়ান এই ওয়ানটা ওয়ান ওয়ান কোথায় লিখেছি এখানে। নেক্সট আমরা যেটা লিখব ওয়ান 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 এখানে লেখা হয়েছে, তারপরে ওয়ান 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 ফোর এখানে লেখা হয়েছে। এখানে কি লেখা হয়েছে, এখানে লেখা হয়েছে এই ওয়ান 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 সিক্স, আবার ওয়ান 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 এখানে লেখা হয়েছে, ওয়ান 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 ফাইভ এখানে, ওয়ান 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 এইট এখানে। এই লেখাটা বুঝতে পারলে কিনা দেখো। আবার বলছি কিভাবে লেখা হচ্ছে। প্রথম এলিমেন্টে যেটা হচ্ছে এখানে যে 2 × 2 অর্ডার ডিটারমিনেন্টটা হচ্ছে সেটা কোন 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 এলিমেন্টে নিয়ে, ওয়ান 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 টু এটা হয়ে গেল। এখানে যেটা লেখা আছে কোন এলিমেন্টে, ওয়ান 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 টু, আমার পেনের দিকে ফলো করো কিন্তু এটা লেখা হয়েছে। এখানে যে এলিমেন্টের সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট হবে সেটা কোথা থেকে লেখা আছে, ওয়ান 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 এই ওয়ান এখানে লেখা। এটা কি হচ্ছে দেখো, এই যে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টে লেখা হয়েছে ওয়ান 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 এটা লেখা হলো। এখানে যে ডিটারমিনেন্টে লেখা আছে সেটা কোথা থেকে, না ওয়ান 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 ফোর। এখানে যে ডিটারমিনেন্টে লেখা আছে কোথা থেকে, ওয়ান 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 সিক্স এটা হয়ে গেল। আবার এখানে যে এলিমেন্টে লেখা হয়েছে কোথা থেকে দেখো, ওয়ান 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 এখানে লেখা হয়েছে। নেক্সট এই যে ডিটারমিনেন্টে লেখা হয়েছে কোথা থেকে, ওয়ান 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 ফাইভ এখানে লেখা হয়েছে। এবার এই ডিটারমিনেন্টে লেখা হয়েছে কোথা থেকে, ওয়ান 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 এইট। কমপ্লিট লেখাটা, বুঝতে পারলে আশা করি। পেনের দিকে ফলো করলে বুঝতে হবে কীভাবে লেখা হচ্ছে। এবার এটা তো আমাদের সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, এটা তো আমরা জানি কী করে এটাকে এক্সপ্যান্ড করা হয়। টু মাইনাস ওয়ান কত হবে, ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান জিরো, ওয়ান মাইনাস ওয়ান জিরো, এটা তো আবার ওয়ান মাইনাস ওয়ান জিরো, এটা গুণফল হবে ফোর মাইনাস ওয়ান থ্রি, সিক্স মাইনাস ওয়ান ফাইভ, ওয়ান মাইনাস ওয়ান জিরো, ফাইভ মাইনাস ওয়ান ফোর, এইট মাইনাস ওয়ান সেভেন। এই লাইনটায় কিন্তু কিছু বোঝার নেই, এই লাইনটা থেকে এই লাইনটাতে সেরকম কিছু বোঝার নেই, যে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টকে এক্সপ্যান্ড করা হয় যেভাবে সেটা ফলো করেছি। এবার দেখো আমাদের কিন্তু একবার জিওস মেথড অ্যাপ্লাই করতে ফোর্থ অর্ডারের ডিটারমিনেন্টটা এটা অর্ডার কত হয়ে গেল, কিন্তু এখন 3 × 3 হয়ে গেছে, অর্ডার কিন্তু এক কমে গেল। এবার এটাকে আবার আমরা এখানে আবার আমরা চিওস মেথড অ্যাপ্লাই করব। আমরা যদিও থার্ড অর্ডার ডিটারমিনেন্ট এক্সপ্যান্ড করা আগে শিখেছি, যেহেতু এটা চিওস মেথডে করতে বলেছে তাই আমাদের কিন্তু চিওস মেথড অ্যাপ্লাই করে ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করতে হবে। তাহলে চিওস মেথড অ্যাপ্লাই করার আগে আবার দেখে নেই এই ডিটারমিনেন্টে যে লিডিং এলিমেন্টে জিরো আছে, অন্য কি আছে, এখানে দেখলাম ওয়ান আছে, তাহলে অসুবিধা নেই অ্যাপ্লাই করতে পারি। তাহলে কি হয় না, লিডিং এলিমেন্ট হোল টু দি পাওয়ার অর্ডার অর্ডার অফ ডিটারমিনেন্ট মাইনাস টু, তাহলে ওয়ান বাই, এখানে লেখা ছিল কি ওয়ান বাই লিডিং এলিমেন্ট হোল টু দি পাওয়ার অর্ডার অফ ডিটারমিনেন্ট মাইনাস টু, তাহলে এখানে লিখলাম ওয়ান বাই লিডিং এলিমেন্ট কত ওয়ান, অর্ডার অফ ডিটারমিনেন্ট কত নিশ্চয়ই তিন, মাইনাস দুই করলাম। আবার সেই কীভাবে এলিমেন্টগুলো লিখছি দেখো, এই যে ডিটারমিনেন্টটা আসবে সেকেন্ড অর্ডারে সেটা হচ্ছে ওয়ান জিরো জিরো থ্রি এটা হয়ে গেল। এরপরে যে এলিমেন্টটা হবে ওয়ান জিরো জিরো ফাইভ এটা হয়ে গেল। এই এলিমেন্টটা কত আছে দেখো, ওয়ান জিরো জিরো ফোর এটা হয়ে গেছে। এটার এলিমেন্টটা কত আছে, ওয়ান জিরো জিরো সেভেন এখানে লেখা হয়ে গেল। আবার আমরা এটার রেজাল্ট তো ওয়ানই হবে। আবার আমরা সেই সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট এক্সপ্যান্ড করা যেটা করে ফেলেছি, তিন মাইনাস জিরো তিন, ফাইভ মাইনাস জিরো ফাইভ, ফোর মাইনাস জিরো ফোর, সেভেন মাইনাস জিরো সেভেন। এবার এটা তো সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, আবার আমরা এটা এক্সপ্যান্ড করে ফেলেছি, অর্থাৎ সেভেন ইন্টু থ্রি 21,
আর 4 × 5 20 সমান 1। এই গেল মোটামুটি চিওস মেথডের সাহায্যে আমরা কীভাবে ডিটারমিনেন্টের ভ্যালু নির্ণয় করা। তাহলে চিওস মেথডের জাস্ট একটাই কন্ডিশন যে লিডিং এলিমেন্ট যাতে 0 না হয়। 0 হলে এবার কি হয় সেটা আমরা নেক্সট এক্সাম্পলে দেখাচ্ছি। যদি কোনো লিডিং এলিমেন্ট 0 হয়, এই যে এক্সাম্পলটা আমরা নিয়েছি 4 নম্বর অঙ্কটা, এখানে দেখো লিডিং এলিমেন্ট কিন্তু 0, তাহলে তো চিওস মেথড অ্যাপ্লাই করা যাবে না। তাই আমরা লিডিং এলিমেন্ট যাতে 0 না হয় সেটা চেষ্টা করব। আমরা জানি ডিটারমিনেন্টে দুটো রো বা কলামকে কিন্তু আমরা এদিক ওদিক করলে তাহলে একটা নেগেটিভ সাইন আছে, প্রপার্টিতে পড়ে এসেছি আমরা ডিটারমিনেন্টে। তাহলে আমরা এমন একটা রো বা কলামকে এখানে নিয়ে আসবো যেখানে এই লিডিং এলিমেন্ট আর 0 না থাকে। তাহলে আমরা এখানে যেটা করেছি C1 আর C2 কে কিন্তু ইন্টারচেঞ্জ করেছি, C1 আর C2 কে, অর্থাৎ সেকেন্ড কলামটাকে এখানে নিয়ে চলে এসেছি আর ফার্স্ট কলামটাকে এখানে নিয়ে চলে এসেছি। তাতে কি হয়ে গেল না, যেহেতু এটা একবার ইন্টারচেঞ্জ করেছি তাই একটা নেগেটিভ সাইন তো আসবে প্রপার্টিজ অনুযায়ী ডিটারমিনেন্টে। আর এই কলামটা যখন এখানে চলে এলো হয়ে গেল, তাহলে 1 0 1 -3 1 0 1 -3 লিখেছি, আর এটা 0 -1 0 -1টা এখানে লিখেছি 0 -1 0 -1। তাহলে লিডিং এলিমেন্ট কিন্তু আমাদের নন জিরো হয়ে গেছে। কেউ যদি এই রোটাকেও এখানে নিয়ে আসতো, এই কলামটাকে যদি এখানে নিয়ে আসতো, এই কলামটাকে যদি এখানে নিয়ে যেত, তাতেও কিন্তু অসুবিধা ছিল না। কেউ যদি সেকেন্ড রোটাকে ফার্স্ট রো করে দিত বা ফার্স্ট রোটাকে সেকেন্ড রো করে দিত, সেক্ষেত্রেও কিন্তু লিডিং এলিমেন্ট আর 0 থাকতো না। বা ফোর্থ রোটাকে ফার্স্ট রোটাকে যদি ফোর্থ রো করে দিত, তাহলে সেক্ষেত্রেও কিন্তু লিডিং এলিমেন্ট 0 আর হতো না। তাই যে কোনো একভাবে হোক যে কোনো একটা রোকে বা কলামকে আমরা ট্রান্সফার করে নিয়ে লিডিং এলিমেন্টটাকে নন জিরো করবো। আমরা তাহলে এটা আমরা নন জিরো করে নিয়েছি আর নিচে 0 নেই, তাহলে এবার চিওস মেথড অ্যাপ্লাই করতে পারি। তাহলে চিওস মেথড অ্যাপ্লাই করাতে রুল কি, এই নেগেটিভটা তো নেগেটিভ থাকলো, 1 বাই লিডিং এলিমেন্ট হোল টু দি পাওয়ার, অর্ডার কত এটা 4 নিশ্চিত 4/4, তাই 4 - 2 করলাম। এবার ডিটারমিনেন্ট, এবার এই ডিটারমিনেন্টগুলো যেভাবে লেখা হয়েছিল আগের বার এখানেও কিন্তু সেম, 1 0 0 -1 এখানে লেখা হয়েছে, 1 0 0 -1 এখানে লেখা হয়েছে, 1 1 0 3 এখানে লেখা হয়েছে, আবার 1 0 1 0 এখানে লেখা হয়েছে, 1 0 1 0 এখানে লেখা হয়েছে, 1 1 1 2 এখানে লেখা হয়েছে, 1 0 -3 -1 এখানে লেখা হয়েছে, 1 0 -3 -2 এখানে লেখা হয়েছে, আবার 1 1 -3 0 এখানে লেখা হয়েছে। এবার সেম প্রসেসে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এবার সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টকে যেরকম এক্সপ্যান্ড করি, -1 এটা হবে, এটা -1, এটার ভ্যালু 3, এটার ভ্যালু হবে 0, এটার ভ্যালু 0, এটার ভ্যালু 1, এটার ভ্যালু -1, এটার ভ্যালু -2, এটার ভ্যালু 3। আবার আমরা কিন্তু চিওস মেথড ইউজ করছি, এই যে চিওস মেথড যখন ইউজ করবে লিখে দিবে সাইটে চিওস মেথডটা যে ইউজ করছো। চিওস মেথড ইউজ করার আগে আমি দেখে নিই লিডিং এলিমেন্ট 0 আছে কিনা, না এখানে আর 0 নেই, তাহলে কোনো অসুবিধা নেই, আমরা চিওস মেথড অ্যাপ্লাই করতেই পারি। সেক্ষেত্রে কি 1 বাই লিডিং এলিমেন্ট কত -1 আছে, তাই -1 হোল টু দি পাওয়ার, অর্ডার কত এটা নিশ্চয়ই 3 2, তাই 3 - 2 করলাম, 3 × 3 অর্ডার ম্যাট্রিক্স, তাই 3 - 2 করলাম। এবার এই এলিমেন্টে লিখেছি কোত্থেকে 1 - 1 0 0, এই এলিমেন্টে লিখেছি কোথায় -1 3 0 1 এখানে লিখেছি। আবার এই এলিমেন্টটা আমরা কোত্থেকে লিখেছি -1 -2 -1 -2, এটা একটা রুল, এইভাবেই মনে রাখবে। আবার এই এলিমেন্টটা কোত্থেকে লিখছি -1 3 -1 3 লেখা হয়ে গেল, চিওস মেথড অ্যাপ্লাই করা হয়ে গেল। এবার তো সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট যেটাকে আমরা এক্সপ্যান্ড করে শিখেছি, সেখান থেকে এটার ভ্যালু হবে 0, এটার ভ্যালু হবে -1, এটার ভ্যালু হবে 1, এটার ভ্যালু হবে 0। তাহলে আবার এটা আবার সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, এটা আমরা যদি এক্সপ্যান্ড করি তার ভ্যালু হবে 1, অ্যান্সার হয়ে গেল। তাহলে যে কোনো দুটো অঙ্ক জানলে, দুটো অঙ্ক করলে
যে একটা লিডিং এলিমেন্ট জিরো থাকলে কি হয়, জিরো না থাকলে কি হয়। আমরা জিরো না থাকলে কি হয় একটা দেখালাম, আর জিরো থাকলে কি হয় একটা দেখালাম। জানলেই কিন্তু আমাদের সিওএস মেথডের সাহায্যে অঙ্ক করা যায়। নেক্সট আমরা আসছি সলিউশন অফ লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন বাই ক্যামার্স রুল। এটাও তোমাদের সিলেবাসে আছে যে ক্যামার্স রুলের সাহায্যে কিভাবে সাইমালটেনিয়াস ইকুয়েশনকে আমরা সলভ করব। দেখো আমরা তিনটে ইকুয়েশন তুলেছি, 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এই তিনটে ইকুয়েশনের তিনটে কিন্তু ভেরিয়েবল আছে, তিনটে আননোন ভেরিয়েবল এক্স ওয়াই জেড। আর a1 b1 c1 d1 বা a2 b2 c2 d2 a3 b3 c3 d3 এগুলো কিন্তু কনস্ট্যান্ট। এবং এই a1 বা b1 c1 a2 b2 c2 a3 b3 c3 এগুলো কিন্তু কোএফিসিয়েন্টও বলে, অর্থাৎ x এর কোএফিসিয়েন্ট a1, এখানে x এর কোএফিসিয়েন্ট a2, এখানে x এর কোএফিসিয়েন্ট a3। সিমিলারলি y এর কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে b1 b2 b3, z এর কোএফিসিয়েন্ট c1 c2 c3, যাকে আমরা বাংলায় বলি সহগ। তাহলে তিনটে সমীকরণ আছে এবং তিনটে ভেরিয়েবল, আননোন ভেরিয়েবলও আছে, তাদের সমাধান করতে হবে তোমার। ক্যামার্স রুল কি, রুলটা কি বলছে না, প্রথমে তুমি বলে দিই যে এক্স বাই, এটা লিখে নেবে এক্স বাই ডেল্টা ওয়ান, এক্স ওয়াই বাই ডেল্টা টু, জেড বাই ডেল্টা থ্রি, ওয়ান বাই ডেল্টা, এটা লিখে নিলে সব অঙ্কের জন্য। এবার এই ডেল্টা কি একটা ডিটারমিনেন্ট, ডেল্টা, ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রি একটা একটা ডিটারমিনেন্ট। এবার সেই ডিটারমিনেন্টের এলিমেন্টগুলো কিভাবে লেখা আছে, এটাই হচ্ছে আমাদের হোয়ার দিয়ে যে অংশটা লিখেছে, এটাই হচ্ছে কি আমাদের গুরুত্বপূর্ণ জিনিস। প্রথম আমরা ওয়ান বাই যেটা লিখেছি ডেল্টা, এই ডেল্টা এই ডিটারমিনেন্টের এলিমেন্টগুলো কোনগুলো হচ্ছে দেখো, a1 a2 a3, a1 a2 a3, b1 b2 b3, b1 b2 b3, c1 c2 c3। এই ডেল্টা এলিমেন্টের ডেল্টা ডিটারমিনেন্টের এলিমেন্টগুলো কি হবে, অর্থাৎ এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্টগুলো নিয়েই যে ডিটারমিনেন্টটা হবে সেটাকে বলবো আমরা ডেল্টা, ধরবো আমরা ডেল্টা। ডেল্টা ওয়ানটা কি হয়েছে দেখে নাও, ডেল্টা ওয়ানটা এটাই ছিল, এক্স বাই ডেল্টা ওয়ান লিখেছি, দেখো এক্স বাই ডেল্টা ওয়ান। তাহলে এক্স এর কোএফিসিয়েন্টগুলো কি আছে না, এ ওয়ান এ টু এ থ্রি। তো এই এ ওয়ান এ টু এ থ্রি কিন্তু আর এই ডেল্টা ওয়ানে থাকবে না, তার জায়গায় কে নিবে না, তার জায়গাটা নিবে এই ডি ওয়ান ডি টু ডি থ্রিটা নিবে, যেহেতু এটা এক্স এর নিচে লিখেছি। মনে রাখবে কিভাবে বলছি দেখো, যেহেতু এক্স এর নিচে ডেল্টা ওয়ান আছে, তাই ডেল্টা ওয়ানের যে ফার্স্ট কলামটা সেটা কিন্তু এই ডি ওয়ান ডি টু ডি থ্রি এটা হবে, এ ওয়ান এ টু এ থ্রি থাকবে না। সিমিলারলি ডেল্টা টু ডিটারমিনেন্টেও কিন্তু যেহেতু ওয়াই নিচে লেখা আছে, তাই এখানে বি ওয়ান বি টু বি থ্রি আর থাকবে না, সেই বি ওয়ান বি টু বি থ্রি জায়গাটা কে নিবে, সেই ডি ওয়ান ডি টু ডি থ্রি। এটা হয়ে গেল আমাদের ডেল্টা টু। ডেল্টা থ্রি ডিটারমিনেন্টটা কি হবে, ডেল্টা থ্রিটা দেখো যেহেতু জেটের নিচে আছে, তাই সি ওয়ান সি টু, সি ওয়ান সি টু সি থ্রিটা না থেকে এই ডি ওয়ান ডি টু ডি থ্রি এখানে স্থান দখল করবে। তাহলে সেক্ষেত্রে যে ডেল্টা থ্রি ডিটারমিনেন্টটা কী হবে সেটা আমরা লিখেছি। এবার এই ডেল্টা ভ্যালু নির্ণয় করতে হবে, ডেল্টা ওয়ানের ভ্যালু নির্ণয় করতে হবে, ডেল্টা টু এর ভ্যালু নির্ণয় করতে হবে, ডেল্টা থ্রি ভ্যালু নির্ণয় করলে কিন্তু আমরা এক্স ওয়াই জেড ভ্যালু নির্ণয় করতে পারবো। তো দেখে নিই একটা এক্সাম্পলের সাহায্যে। ধরো এখানে একটা সলভ বাই ক্যামার্স রুল, অবশ্যই কথাটা লেখা থাকে যদি এটা অ্যাপ্লাই করবে, কিন্তু ক্যামার্স রুলের সাহায্যে যদি সলভ করতে বলে, তাহলে এখানে দেখে নিই তিনটে ইকুয়েশন আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। এই তিনটে ইকুয়েশনে কিন্তু তিনটে আননোনও আছে, এক্স ওয়াই জেড। ওকে, এবার ক্যামার্স রুলের সাহায্যে আমরা কি লিখবো না, এক্স বাই ডেল্টা ওয়ান, ওয়াই বাই ডেল্টা টু, জেড বাই ডেল্টা থ্রি, ওয়ান বাই ডেল্টা। ওকে, গুরুত্বপূর্ণ তো এই জায়গাটা বলেছিলাম হোয়ার ডেল্টা ইজ ইকাল টু। এবার ডেল্টা ইজ ইকাল টু যখন লিখছি, ডেল্টা কি হয়
না এক্স আর ওয়াই আর জেড এর যে কোএফিসিয়েন্টগুলো নিয়ে যে ডিটারমিনেন্টটা, অর্থাৎ এক্স এর কোএফিসিয়েন্ট কত আছে, টু, এখানে কিছু নেই মানে তো ওয়ান আছে, এখানে তো ওয়ান আছে, তাহলে টু ওয়ান ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান থ্রি এখানে লিখেছি, মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ফাইভ এখানে লিখেছি। এবার এই ডিটারমিনেন্টটাকে আমরা এক্সপ্যান্ড করেছি কিভাবে, না ফার্স্ট রোটাকে ফিক্সড করে যেভাবে আমরা এক্সপ্যান্ড শিখে এসেছি এক্সপ্যান্ড করেছি, যার ভ্যালু বেরোলো কত, সিক্স। এবং এটা নট ইকুয়ালস টু জিরো হয় কিনা দেখে নেবে, প্রথম কিন্তু ডেল্টার ভ্যালুটা নির্ণয় করবে, কারণ এটা নট ইকুয়ালস টু জিরো হয় কিনা দেখে নিবে, যদি জিরো হয় কী হয় সেটা আমরা পরবর্তী আসছি। তো এখানে দেখে নিলাম যে নট ইকুয়ালস টু জিরো এসছে। এবার আমরা ডেল্টা ওয়ান নির্ণয় করব। ডেল্টা ওয়ান নির্ণয় করতে গিয়ে আমরা ডেল্টা ওয়ানটা কার নিচে ছিল, তাহলে এক্স এর নিচে ছিল, তাহলে এক্স এর যে সহগ দুই এক এক সেটা আর থাকবে না, এই দুই এক একের জায়গায় কে নিবে না পাঁচ এক সাতটাই নিবে, পাঁচ এক সাত লিখেছি সেই জন্য। আর বাকি ওয়ান মাইনাস ওয়ান থ্রি, মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ফাইভ লিখেছি এখানে। আবার এটাকে সিমিলারলি ফার্স্ট রো হিসাবে এটাকে তাড়াতাড়ি আমরা এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড করে পেয়েছি টুয়েলভ। এটা নট ইকুয়ালস টু জিরো কি জিরো নয় আমার দেখার দরকার নেই, জাস্ট এটাকেই আমি ডেল্টাটা নট ইকুয়ালস টু জিরো কিনা দেখতে হবে, ডেল্টা ওয়ান জিরো কি জিরো নয় আমাদের, জিরো হতেও পারেন আর নট ইকুয়ালস টু জিরো হতে পারে। ডেল্টা টু এবার নির্ণয় করবো, ডেল্টা টুটা কার নিচে ছিল, ওয়াই টু নিচে ছিল, ওয়াই নিচে ছিল ডেল্টা টুটা, তাহলে ওয়াই টুর সহগগুলো আর এখানে থাকবে না এই ডিটারমিনেন্টে, সেই ওয়াই টুর সহগগুলোর জায়গা নিবে কে, পাঁচ এক সাত, সেইভাবে আমরা লিখে ফেলেছি এখানে, দুই এক এক, এই সহগগুলো তো হবে না, পাঁচ এক সাত লিখেছি, পাঁচ এক সাত লিখেছি এখানে, আর এখানে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ফাইভ, মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ফাইভ লিখলাম। এটাকে আমরা সিমিলারলি এক্সপ্যান্ড করেছি এবং রেজাল্ট পেয়েছি কত, জিরো। এবার আসছি ডেল্টা থ্রি, ডেল্টা থ্রি কার নিচে ছিল, ডেল্টা থ্রি নিচে জেটের নিচে ছিল, তাই জেটের যে মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ফাইভ এটা আর থাকবে না, সেটা সেই জায়গায় কী হবে, ফাইভ ওয়ান সেভেন, সেই জন্য ফাইভ ওয়ান সেভেন নিয়েছি, আর এক্স আর ওয়াই সহগ যেটা ছিল সেটা আমরা লিখেছি। এটাকে আমরা সলভ করে কত পেয়েছি, মাইনাস সিক্স। এবার আমরা এক্স বাই ডেল্টা ওয়ান কত পেয়েছি, এক্স বাই ডেল্টা ওয়ান পেয়েছি বারো লিখলাম, ওয়াই বাই ডেল্টা টু পেয়েছি জিরো, ওয়াই বাই জিরো লিখেছি, ওয়াই জেড বাই ডেল্টা থ্রি ছিল তাহলে জেড বাই মাইনাস সিক্স লিখেছি, আর ওয়ান বাই ডেল্টা ছিল তাই ওয়ান বাই, আমরা কত লিখলাম, ওয়ান বাই ডেল্টা ছিল তাই ওয়ান বাই সিক্স লিখলাম। তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে না, টুয়েলভ ইন্টু ওয়ান বাই সিক্স মানে টু, ওয়াই ইজিক্যাল টু কত হবে, জিরো ইন্টু ওয়ান বাই সিক্স মানে জিরো, আর জেড ইজিক্যাল টু কত হবে, মাইনাস সিক্স ইন্টু ওয়ান বাই সিক্স তখন কত হবে, মাইনাস ওয়ান। তাহলে এক্স ওয়াই জেডের আমরা মান পেয়ে গেলাম। তাহলে লাস্টে আমরা লিখলাম দ্য সলিউশন আর এক্স ইকুয়াল টু টু, ওয়াই ইকুয়াল টু জিরো, জেড ইকুয়াল টু মাইনাস টু। তোমাদের কিন্তু এই থার্ড অর্ডার ডিটারমিনেন্টে ক্যামার্স রুল করতে হলে থার্ড অর্ডার ডিটারমিনেন্টের এক্সপ্যান্ডটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, নাহলে এই চারটে ডিটারমিনেন্ট এক্সপ্যান্ড করতে যদি তোমাদের খুব সময় লেগে যায় তাহলে কিন্তু অঙ্ক করতে অনেক দেরি হয়ে যাবে। আরও একটা এক্সাম্পল আমরা দেখছি। এবার কোনো এক্সাম্পল ধরো এখানে সলভ বাই ক্যামার্স রুল, টু এক্স মাইনাস জেড ইকুয়াল টু ওয়ান, এটা একটা ইকুয়েশন আছে, এটা একটা ইকুয়েশন আছে, এটাকে যদি ক্যামার্স রুলের সাথে সলভ করতে বলে, এখানে একটা কিছুই নয়, একই রকমভাবেই হবে। এখানে জেড ওয়াইটা নেই, তাহলে ওয়াই নেই মানে কত, জিরো ইন্টু ওয়াই লিখতে পারি, তারপরে যাই ছিল তাই লিখেছি, এবার এই সমীকরণ হয়ে গেল। তাহলে এটা যদি কিছু নেই মানে তার মানে এখানে জিরো ইন্টু ওয়াই এই জায়গাটা দেখানোর জন্যই কিন্তু আমরা এই অঙ্কটাকে এক্সাম্পল হিসেবে তুলে ধরেছি। তার মানে আমরা যখন ওয়ান বাই ডেল্টা এটা যে লিখেছি সিমিলারলি এটা লিখেছি, ঠিক আছে আগের অঙ্কের মতো, তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু কত হবে, টু জিরো মাইনাস ওয়ান, এই যে টু জিরো মাইনাস ওয়ান, এই জিরোটা হবে এই জিরো ইন্টু, আবার টু ফোর মাইনাস ওয়ান, টু ফোর মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস এইট মাইনাস থ্রি, ওয়ান মাইনাস এইট মাইনাস থ্রি, এটা রো বরাবর আমি পড়লাম, আগের অঙ্কটায় মনে হয় এরকম কলাম বরাবর পড়েছিলাম, কোনো অসুবিধা নেই যেভাবেই করো না কেন।
সিমিলারলি আমরা ডেল্টা ওয়ানকে কীভাবে লিখবো, আগের অঙ্কের মতোই লিখেছি, ডেল্টা টুও আগের অঙ্কের মতো লিখেছি, ডেল্টা থ্রিও আগের অঙ্কের মতো লিখেছি। তাহলে এখান থেকে ডেল্টা ওয়ান বের করবে, ডেল্টা ওয়ান বের করবে, ডেল্টা বের করবে, ডেল্টা টু বের করবে, ডেল্টা থ্রি বের করবে, তারপর ওয়ান বাই ডেল্টা ওয়ান, এক্স বাই ডেল্টা ওয়ান, ওয়াই বাই ডেল্টা টু, জেড বাই ডেল্টা থ্রি সমান ওয়ান বাই ডেল্টা করে মানগুলো বসিয়ে দিলে এখানে এক্স ওয়াই জেড এর মান পেয়ে যাবে, এক্স এর মান পেয়ে যাবে, ওয়াই এর মান পেয়ে যাবে, জেড এর মান পেয়ে যাবে। একটা অঙ্ক করলেই যথেষ্ট, সব অঙ্ক একই রকম ভাবে হবে। তবে এখানে আমরা সবসময় আগে দেখে নিব যে ডেল্টার মানটা নট ইকুয়ালস টু জিরো বেরোচ্ছে কিনা। এটা আগেও অঙ্কেও বলেছিলাম, এই অঙ্কেও বললাম। যদি জিরো হয়ে যায় তাহলে কি হবে, সেটাই আমরা এখানে নোট হিসেবে লিখেছি। ইফ ডেল্টা ওয়ান নট ইকুয়ালস টু জিরো দেন দ্য ইকুয়েশন হ্যাভ ইউনিক সলিউশন। মানে কি, তার মানে হচ্ছে এখানে দেখো ডেল্টা ওয়ান নট ইকুয়ালস টু জিরো বেরিয়েছিল বলে যে এক্সাম্পলটা আমরা করে দেখিয়েছি, সেই জন্য কিন্তু এই এক্সাম্পলটা একটা ইউনিক সলিউশন মানে একক সমাধান একটা বেরিয়েছে, অর্থাৎ এক্স ওয়াই জেড কিন্তু একটা মান বেরিয়েছে, একটা করেই মান বেরিয়েছে। যদি নেক্সট কন্ডিশন আছে, যদি কখনো দেখা যায় যে ডেল্টা জিরো হয়ে গেছে তাহলে এবং যদি দেখা যায় এই অঙ্কটা হবে না, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি এই অঙ্কটা ডেল্টা জিরো হয়ে যাচ্ছে, আর ডেল্টা ওয়ানও জিরো বেরিয়ে গেছে, ডেল্টা টুও কোনো অঙ্কে যদি ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি এবং ডেল্টা সবার মান যদি জিরো বেরোয় তাহলে দেন দ্য ইকুয়েশন হ্যাভ ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। সেখানে কিন্তু সেই ইকুয়েশনটার অসংখ্য সমাধান থাকবে, একটা সমাধান আর থাকবে না, অসংখ্য সমাধান থাকবে। আবার যদি কখনো দেখা যায় যে ডেল্টার মান জিরো হয় আর ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি মধ্যে সবাই জিরো না হয়ে, সবাই জিরো হবে না, আগের কন্ডিশনটা বললাম চারজনই জিরো, এখানে বলছি এটা জিরো আর এই তিনজনের মধ্যে যে কেউ যদি একটা নট ইকুয়ালস টু জিরো হয়, এটা নন জিরো হয়, ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রির মধ্যে যদি যে কোনো একটা নন জিরো হয় তাহলে দেন দ্য ইকুয়েশন হ্যাভ নো সলিউশন, সেই ইকুয়েশনে কোনো কিন্তু সমাধান নেই। বোঝা গেল কি বললাম? আর একবার বলছি, ডেল্টা যদি নট ইকুয়ালস টু জিরো হয় তাহলে একটাই সমাধান থাকবে, যেটা আমরা এই এক্সাম্পলে দেখলে যে একটা সমাধানই, অর্থাৎ এক্স ওয়াই জেড এর একটা মানই বেরিয়েছে। যদি কখনো দেখি আমরা ডেল্টাটা জিরো এবং ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রিও যদি জিরো বেরোয় তাহলে সেখানে বলবো আমরা অসংখ্য সমাধান আছে। যদি দেখি নেক্সট কন্ডিশন হচ্ছে যদি ডেল্টাটা জিরো বেরোয় এবং ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি যে কোনো একটা নন জিরো বেরোয় তাহলে সেখানে সেই সমীকরণগুলোর কোনো সমাধান নেই বলবো। এই আমাদের মোটামুটি ডিটারমিনেন্টের যে সিলেবাস ছিল এখানে কমপ্লিট হলো।